না মুক্তি সোনা, তোমাকে নিয়ে কি করে যাব? কেন যেতে পারবো না? মুক্তি, একবার বললাম না তোমায় নিয়ে যেতে পারবো না। কিন্তু কেন নিয়ে যেতে পারবে না? মুক্তি, ফালতু বায়না করো না। মা, আমিও যেতে চাই তোমার সাথে। তোমার জন্য চকলেট নিয়ে আসবে মুক্তি। পুরো চকলেটটা তুমি নিজেই খেয়ে নেবে, ওকে? এরকম রাগ করে থাকে না সোনা। আমিও যেতে চাই। ঘরে বসে বসে ও বোর হয়ে যাবে, ওকেও নিয়ে যা সাথে। মা, বিয়ের মার্কেটিং করতে যাচ্ছি, ওকে নিয়ে গেলে ভীষণ জ্বালাতন করবে। গীতা মা, হ্যাঁ আরে হ্যাঁ, এই যে 10,000 টাকা, হ্যাঁ, যদি কম হয় ভাইকে ফোন করে দিবি, আমি ওর হাতে পাঠিয়ে দেবো। সতীশকে পাঠানোর কোনো দরকার নেই, এর মধ্যেই সব হয়ে যাবে। ঠিক আছে মা। মালতী, মা একদম চিন্তা করবি না, যেটা পছন্দ হবে সেটাই কিনবি, ঠিক আছে? হ্যাঁ বাবা, চিন্তা করো না। আচ্ছা তোমরা বেরো, দেরি হয়ে যাচ্ছে। আর মুক্তিকে আমি বেড়াতে নিয়ে যাবো, কোনো চিন্তা করো না। মুক্তি, আয় সোনা, মা আর মাসিকে টাটা করে দাও। দিদা, নাও, এবারে কে কে আটকাবে? যাও। নিয়ে যাও মা, নিয়ে যাও, মহারানীকে নিয়ে যেতেই হবে। হ্যাঁ, যা মা, যা যা। তোমাকে একটু আরে শান্তি হ্যাঁ, হ্যাঁ। নে বাবা। বাবা, হুম। আমি ভাবছিলাম মিশ্রাবাবুর ওই অর্ডারটা নেব না, ওনার পেমেন্টে খুব প্রবলেম হয়। আরে বাবা, ছোটখাটো ব্যাপারগুলো আমাকে কেন জিজ্ঞেস করছিস? নিজে তো ভালোই সামলাচ্ছিস। হ্যাঁ রে, তোর বাবা ঠিকই বলছে। খুব ভালো লাগছে এটা দেখে যে তুই খুব মন দিয়ে ব্যবসাটা করছিস। নিতা নিজের বাড়িতে খুশি আছে, আর 1 মাস বাদেই ভারতীর বিয়ে হয়ে যাবে। তারপর তোর বিয়ে দিয়ে আমি আর তোর বাবা তীর্থযাত্রায় বেরিয়ে যাব। খুব ভালো, তোমরা তীর্থে যাওয়ার কথা ভাবছো, খুব ভালো, কিন্তু আমাকে যাবজ্জীবনে ফেলো না। আরে শয়তান একটা। খা খা বাবা, খা। তিওয়ারি পরিবার খুবই সুখী পরিবার ছিল। বাড়ির ছোট মেয়ে ভারতের সামনে বিয়ে ছিল। সাহায্য করার জন্য বড় মেয়ে নিতা তার মেয়ে মুক্তিকে নিয়ে বাপের বাড়িতে এসেছিল। কিন্তু 2014 সালের 16 ডিসেম্বরের সেই দিন তিওয়ারি পরিবারের আনন্দের মধ্যে দুঃখের কালো ছায়া ঘনিয়ে এলো। মুক্তি, নিতার ভারতীর ছবি ছাপা হয়েছে। যে রহস্য লাভার মতো হয়, যত চেপে রাখবে তত বেশি বেরিয়ে আসবে। এখানে বাজারে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে লাল রঙের একটা মোটরসাইকেলও রয়েছে। হ্যালো, ফহিমনগর পুলিশ স্টেশন। স্যার, আমি ফহিমনগর নালার কাছ থেকে বলছি। ওই যে বড় নালাটা আছে না, হাইওয়ের দিকে গেছে, সেখানে দুটো লাশ আছে, মনে হচ্ছে স্রোতের টানে এখানে চলে এসেছে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। চলো চলো। পিছনে দেখো তো।
পেলাম না। স্যার আমি রাতে শিফট সেরে বাড়ি ফিরছিলাম, তখন আমি দেখতে পাই এটা। তারপর লোকজনের ভিড় দেখে আমি আপনাকে ফোন করলাম। এখন বুঝতে পারলাম একটা মেয়ে, জামা কাপড় দেখে বুঝতেই পারছিলাম না। বুকের মধ্যে যথেষ্ট জল ছিল, তবে জলে ডুবে মৃত্যু হয়নি। দুজনের গলাতে স্ট্র্যাঙ্গুলেশনের চিহ্ন আছে। দুজন মহিলাকেই গলা টিপে হত্যা করা হয়েছে, তারপর ওনাদের জলে ফেলা হয়েছে। আর কোনো ডিটেল? এনার বয়স হচ্ছে লেট 20s, প্রায় 27 থেকে 30-এর মধ্যে, আর এনার বয়সটা হবে 22 থেকে 25-এর মধ্যে। সেক্সুয়াল অ্যাসল্ট? নো। এর গলা থেকে মঙ্গলসূত্র আর জুয়েলারি পাওয়া গেছে, আর ওনার কাছ থেকে ওম লেখা লকেট আর এই চুড়িগুলো। চুরির কেস তো মনে হচ্ছে না, সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি। দুজনের শরীরেই পুরুষের পোশাক ছিল, সেটাও 2 সাইজ বড়। সব থেকে আশ্চর্যের কথা হলো এতটা ঠান্ডার মধ্যেও দুজনের মধ্যে কারু শরীরেও একটাও সোয়েটার ছিল না। হয়তো এসব দিয়ে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। জামা কাপড়ে কোনো লেবেল টেবিল, টেলারে কোনো লেবেল টেবিল? না, এরকম কিছু ছিল না, কিন্তু বডিজ গলতে শুরু করেছে, ডিকম্পোজ হচ্ছে। সৈয়দ, জেলায় যতগুলো মিসিং কমপ্লেন আছে সব কটা খোঁজ দাও, আর এদের দুজনের ছবি সব জায়গায় সার্কুলেট করে দাও। স্যার, ইন্সপেক্টর, এদের আইডেন্টিফিকেশন তাড়াতাড়ি হওয়া দরকার, কারণ দেহগুলো আমি বেশি দিন এইভাবে রাখতে পারবো না। বুঝতে পারছি ডক্টর। একজনের বয়স 27 থেকে 30-এর মধ্যে, আর অন্যজনের 22 থেকে 25-এর মধ্যে। দুটো লাশেই গয়না যেমনকার তেমনই ছিল। না, এটা রেপ কেস নয়। হ্যাঁ লালা বাবু, হ্যাঁ, আমি একটু পরে আপনাকে জানাচ্ছি। আচ্ছা বাবা। হ্যাঁ বাবা। আমার লালা বাবুর সঙ্গে কথা হলো। আচ্ছা। উনি বলছিলেন যে ম্যারেজ হলের পাশে 8-10টা ঘর খালি আছে থাকার জন্য, তো আমি ভাবছি বুক করে নি। হ্যাঁ, করে ফেল বাবা। বিয়ের হলের পাশে যদি থাকবার ব্যবস্থা হয়ে যায় না, খুব ভালো হয় বাবা। কিছু লোক তো বাইরে থেকে আসবেই। কিছু লোক? অনেক লোক আসবে। একটা কাজ করব, কিছু লোককে আমাদের বাড়িতে রাখবো, আর কিছু লোককে নিতার শ্বশুর বাড়ি রাখবো। না না না, নিতার শ্বশুর বাড়িতে নয়, সেটা ভালো দেখায় না। বাবা, কোনো প্রবলেম নেই, আমার জামাইবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেছে, ওনার কোনো সমস্যা নেই। আরে মা, ভারতের বিয়ের কিছু লোকজন আমাদের বাড়িতে থাকবে, সেটাই আমার শালা সতীশ বলছিল, আর আমি তোমাকে না জিজ্ঞেস করে হ্যাঁ বলে দিয়েছি। আরে এতে জিজ্ঞেস করে কি আছে? ওদের বাড়ি আর আমাদের বাড়ি একই তো ব্যাপার। এমনিতে আমাদের মুক্তি রানীর কি খবর? কথা হয়নি মা, নিতা নিশ্চয় বিজি আছে। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে, শপিং, বিউটি পার্লার, এই কাজ সেই কাজ, প্রচুর কাজ। বুঝতে পারছি, বিয়ে বাড়ি কোনো ঝড়ের থেকে কম নয়। আচ্ছা মা, আমি চলি। আজকে পুরো বিহারের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মিটিং রয়েছে, আমার ফিরতে দেরি হবে মা। আসলাম মা। সাবধানে যাস। ভাগ্যের থেকে বড় স্ক্রিপ্ট রাইটার আর কেউ নেই। একদিকে ভারতী আর নিতার পরিবারের লোকজন আর নিতার স্বামী দীপক এই ব্যাপারে একদমই অজ্ঞাত ছিল যে দুই বোনের সঙ্গে কি ঘটেছে, আর অপরদিকে পুলিশ দুদিন ধরে ভারতী আর নিতার লাশ দুটির শনাক্তকরণের চেষ্টা করে চলেছে। দুটি লাশেরই অবস্থা প্রতি ঘন্টায় আরো খারাপ হয়ে যাচ্ছিল, আর পুলিশের এবার একটা জরুরি সিদ্ধান্ত দ্রুত নিতে হলো। ডক্টর, এখনো দুটো বডির সাথে কোনো মিসিং কমপ্লেন ম্যাচ করেনি, আর কেউ এখনো পর্যন্ত এদের মিসিং কমপ্লেন দায়ের করেনি। দুদিন ধরে 35 কিলো বরফ আর এসিড টেম্পারেচার 5 ডিগ্রির কম রাখা হয়েছে, তবুও বডিজ ডিকম্পোজ হচ্ছে। এমন অবস্থায় বডিজ বেশি দিন প্রিজার্ভ করে রাখা একেবারে অসম্ভব। হোয়াট ডু ইউ রেকমেন্ড? ভিসেরা ডিএনএ স্যাম্পল নিয়ে ক্রিমেশন করে দেবো? ওটাই বেটার। এমনিতে একজনের পা থেকে নুপুর আর মঙ্গলসূত্র পাওয়া গেছে, আর একজনের গলা থেকে ওমের লকেট। এর থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, এরা দুজন হিন্দু। আপনি প্লিজ তাড়াতাড়ি এদের ক্রিমেট করে দিন। আমাদের কাছে দুজনের ছবি আর গয়না তো আছেই। ফরেন্সিকের জন্য যেটা জরুরি সেটা আলাদা করে দিচ্ছি। ওকে, গিভ মি সাম টাইম। আরে সুমিত, সকাল সকাল আসো, ভিতরে এসো। আরে সুমিত, না না না, বসো বসো বসো। আর সব খবর ভালো তো? তোমার দোকানে তো অর্ডার দিয়ে দিয়েছে সতীশ। অর্ডারের থেকে 10 কিলো বেশি ধরেই চলবে ভাই। কাকাবাবু,
নিতার ভারতীকে দেখছি না, কোথায় ওরা? শপিং করছে, আজকাল খুব বিজি। কিন্তু গেছে কোথায় আর ওরা? নিতার শ্বশুর বাড়িতে আছে। কেন এত টেনশন করছো কেন? আরে আসলে দাদা, কেমন আছো? কাকা বাবু, আপনি আজকের কাগজ পড়েছেন? খবরের কাগজ তো গত সপ্তাহ থেকেই পড়িনি, আজকের তার পড়বো কি করে? কিন্তু কি হয়েছে বলো। আজকের কাগজে নিতার ভারতীর ছবি ছাপা হয়েছে। আমার নাম মুকেশ তিওয়ারি। আরে এ আমাদের জামাই দীপক মিশ্রা। তিওয়ারি বাবু, গত 3 দিন ধরে খবরের কাগজে এই ছবিটা আমরা দিয়েছি, সব জায়গায় পোস্টার লাগিয়েছি। আপনারা আজকে আসছেন? না না, আমি 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 মানতে পারছি না। এটা এটা স্যার, এটা কি করে হতে পারে স্যার? বাবা, এ আমার স্ত্রী নিতা, আরে আমার শালী ভারতী। দীপক, বাবা, না বাবা, না। দেখুন স্যার, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এরকম হতে পারে না, কিছুতেই না। আপনারা আমাদের বডি দেখান, বডি। সরি তিওয়ারি বাবু, এখন আমরা এদের বডি আর আপনাকে দেখাতে পারবো না। আমরা 3 দিন অপেক্ষা করেছিলাম, এই দুজনের বডি একদম পচে গিয়েছিল, আর এদের প্রিজার্ভ করা অসম্ভব ছিল। এই জন্য বাধ্য হয়ে আমরা কালই এদের সৎকার করেছি। স্যার, আমার মেয়ে মুক্তি, স্যার। স্যার, আমার মেয়ে মুক্তি কোথায়? কিন্তু আমরা তো শুধু 2টো লাশই পেয়েছি। আমরা তো এদেরকে দেখিনি, আমরা কি করে বিশ্বাস করব? 1 মিনিট, এই গয়নাগুলো তোমার বোনেদের, এই ছবিগুলো তোমার বোনেদের, এই গয়নাগুলো লাস্ট দুটো থেকেই পাওয়া গেছে। তিওয়ারি বাবু, এরাই আপনার মেয়ে। স্যার, আমার মেয়ে মুক্তি, স্যার, আমার মেয়ে মুক্তি কোথায়? স্যার, প্লিজ ওকে খুঁজে বের করুন স্যার। লাশের ফটোগ্রাফ আর গয়না দেখে নিতা এবং ভারতীর শনাক্তকরণ হলো। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে নিতা আর দীপক মিশ্রের 6 বছরের মেয়ে মুক্তি কোথায় ছিল। মা, স্যার, এগুলো আমার মেয়েদের জামা কাপড় নয়। 16 ডিসেম্বর সকালে যখন নিতা আর মালতী বাড়ি থেকে বেরোলো, তখন নিতা শাড়ি পরা ছিল আর মালতী সালোয়ার। নিতা আজ অব্দি কোনো প্যান্ট শার্ট পরেনি স্যার। আর স্যার, ভারতীকে আমরা এরকম জামা কাপড়ে দেখিনি। আমরাও সেটাই ভাবছি।
এই ছেলেদের জামা আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্য, কিন্তু এর থেকেও বেশি আমাদের অন্য চিন্তা মাথায় আসছে। সেটা হলো যে 16ই ডিসেম্বর নিতা আর ভারতী মুক্তিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। 17ই ডিসেম্বর সকালে আমরা নিতা আর ভারতীর বডি ফহিমনগর নালার পাশে পাই। আমরা সঙ্গে সঙ্গে দুটো বডির ছবি আর ডিটেলস সমস্ত কাগজে সার্কুলেট করিয়ে দিই, আর প্রত্যেক দিন করিয়েছি। যখন কোনো জায়গা থেকে কোনো খবর আসেনি, তো বডির অবস্থা দেখে আমরা বাধ্য হয়ে 19শে ডিসেম্বর মানে কালকে তাদের অন্তিম সংস্কার করে ফেলি। দাহ সংস্কারের পরে আজ আবার 20শে ডিসেম্বরের কাগজে দুজনের ছবি আমরা ছাপাই। আজ আপনারা আমাদের কাছে এসেছেন 4 দিন পরে। কি করছিলেন আপনারা এতদিন? আপনার মেয়েরা নিরুদ্দেশ ছিল, 4 দিন ধরে নিখোঁজ। আপনারা কমপ্লেন কেন করেননি? আর আপনি আপনার স্ত্রী ও বাচ্চার সাথে কথা বলার চেষ্টাও করেননি, এমনকি খোঁজও নেননি? স্যার, আমার মেয়েরা আর আমাদের নাতনি আমাদের এটাই বলে গিয়েছিল যে শপিং করতে করতে যদি অনেক দেরি হয়ে যায় তাহলে ওর শ্বশুর বাড়িতে থেকে যাবে, এদের বাড়িতে। মা, বাবা, যদি আমাদের ওখানে দেরি হয়ে যায় তাহলে আমরা ও বাড়িতেই থেকে যাব, তোমরা চিন্তা করো না। বাই দাদু, বাই দিদা। ওরা দুজন মুক্তিকে নিয়ে গিয়েছিল শপিং এর জন্য আমার কথায়। ওখান থেকে দীপকদের বাড়ি খুব কাছে, আমরা ভেবেছি যে ওখানেই ওরা আছে। কিন্তু ওরা তো সেখানে যায়নি, তাই না? আসেনি স্যার। স্যার, আমি তো এটা জানতামই না যে ওদের আমাদের বাড়িতে আসার কথা ছিল। বিয়ে বাড়ির ব্যাপার স্যার, হাজার রকম কাজ থাকে। আর 10 ডিসেম্বর থেকে তো নিতার মুক্তি ওর বাপের বাড়িতেই ছিল, আর আমি ভেবেছিলাম যে ওখানে যখন রয়েছে তো ঠিকই থাকবে। আমরা ভেবেছি ওদের বাড়িতেই আছে, শপিং এর জন্য ব্যস্ত আছে। আর স্যার, আমরাও বিয়ের কাজকর্মে ব্যস্ত ছিলাম। এত কি ব্যস্ত তিওয়ারি বাবু? যে মেয়ের বিয়ে সামনে, 4 দিন থেকে সে নিরুদ্দেশ, আর আপনারা কোনো খবরই নেননি যে ও কোথায়? দুটো পরিবার, কেউ এটা ভাবলো না যে বাড়ির মেয়ের একবার খবর নি? স্যার, আমি এটা জানি যে আমার স্ত্রী আর কোনোদিন ফিরে আমার কাছে আসবে না, কিন্তু প্লিজ আমার মুক্তিকে খুঁজে বের করুন স্যার। স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার মুক্তিকে খুঁজে বের করুন। স্যার, ডুবুরিটা নালায় অনেকক্ষণ খুঁজেছে কিন্তু কিছু পায়নি। তাও প্রতিটা জায়গায় খুঁজে দেখো, সার্চ করতেই থাকো। স্যার, হতে পারে এটা ডাবল মার্ডার ও কিডন্যাপিং এর কেস, হয়তো এটা ট্রিপল মার্ডার কেস। সামনের মাসে এই বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন এই বাড়িরই দুটো জলজ্যান্ত মেয়ে মারা গেছে, আর বাড়ি 6 বছরের নাতনি উধাও। সানাইয়ের জায়গায় দুঃখের করুণ সুর বাজছিল, চোখের জল আর শুকোচ্ছিল না। সৈয়দ, এখানে নিতা ও ভারতীর দুজনেরই ফোন নাম্বার আছে, দুজনেই সেলফোন ইউজ করতো। দুজনেরই ফোন রেকর্ডস বার করো, দুজনেরই কল রেকর্ডস আর সেলফোন লোকেশন আমাকে খুব তাড়াতাড়ি জানাও। স্যার। আর হ্যাঁ, ডুবুরিদের বলো খোঁজ চালিয়ে যেতে, ওই নালার ইঞ্চি ইঞ্চি খোঁজ করো। যদি এই বাচ্চাটার বডি নালায় থাকে তাহলে আমাদের যেভাবেই হোক ওকে বার করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন ওর বডি নালায় না পাই। আশা করি ভগবান একে বাঁচিয়ে রেখেছেন। এই ছবিটাকে পুরো জেলায় সার্কুলেট করিয়ে দাও, আর সতীশ তিওয়ারিকে বলো যে এই 2 বোনের রিসেন্ট ছবি আমার কাছে পাঠিয়ে দিতে। আমি এখন একটু বেরোচ্ছি। 2 বোন বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে শপিং এর জন্য বেরিয়েছিল। ওরা কি সত্যিই শপিং করতে গিয়েছিল নাকি যায়নি? না স্যার, এরা দুজন এখানে আসেনি। এই দুজনকে তো এর আগে কোনোদিন দেখিনি, এরা এখানে কোনোদিন আসেনি।
এই দেখুন, এই বাচ্চাটার সাথে ছিল। হয়তো এখন আপনার কিছু মনে পড়ছে। না না, এই বাচ্চাটাকেও এখানে কখনো দেখিনি। স্যার, 16ই ডিসেম্বর দুপুর 3টের পর থেকে দুই বোনের ফোনই সুইচ অফ, প্রায় একই সময়ে। লোকেশন? ললিতপুর, পৈমনগর নালার একদম পাশে, অমরনগর থেকে প্রায় 5 কিলোমিটার, যেখানে মার্কেট আছে। ললিতপুরে কোনো মার্কেট আছে নাকি যেখানে ওরা দুজন গিয়েছিল? ললিতপুরে তো কোনো মার্কেট নেই স্যার, ওটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। 6-7টা ফ্যাক্টরি আছে ওখানে, কিন্তু একটা বাচ্চা মেয়েকে নিয়ে ওরা দুজন ওখানে যাবে কেন? আর নিতার শ্বশুরবাড়ি তো অমরনগরে, তাহলে এরা দুজন ওখানে কেন গেল? স্যার, আর একটা কথা, ভারতীর ফোনে লাস্ট কল ললিতপুরের কোনো একটা পিসিও থেকে এসেছিল। এই পিসিও থেকে 15ই ডিসেম্বর রাত্রে 8:30টার সময় কল করা হয়েছে, মানে 16ই ডিসেম্বর গোটা দিন হবু বউ ভারতীর তার নিজের ফোনে একটাও ফোন আসেনি। এই পিসিওর লোকটার সঙ্গে কথা হয়েছে? হয়েছে স্যার। সত্যি বলি, এটাকে ভাবছি এবার তুলেই দেব, কেউ তো আসে না। তো যে আসবে তার মুখটা মনে পড়বে তো? যখন 1 টাকা কেমন দেখতে সেটাই ভুলে গেছি, তখন 1 টাকা যে দিচ্ছে তাকে কি করে মনে রাখবো? নিতার ফোন রেকর্ডস কি বলে? স্যার, সন্দেহ করার মতো কিছুই নেই, কিন্তু একটা খটকা আছে। কি? স্যার, নিতা আর ওর স্বামী দীপকের মধ্যে দিনে 5-6 বার কথা হতো, কিন্তু 13ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দুজনের মধ্যে একবারও কথা হয়নি। দীপকের বক্তব্য অনুযায়ী নিতা তার মেয়েকে নিয়ে 10ই ডিসেম্বর বাপের বাড়ি গিয়েছিল বিয়ের সাহায্য করতে, কিন্তু 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে সে তার স্ত্রী নিতাকে একবারও ফোন করেনি। নালার সার্চ রিপোর্ট কি? স্যার, নালাটা খুব ভালো করে খোঁজা হয়েছে, বাচ্চাটা ওখানে নেই স্যার। বাকি স্টেশন থেকে কোনো খবর? না স্যার, আমরা জেলার সব রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড সব জায়গায় খুঁজেছি, এমন কোনো জায়গা নেই যেখানে ছবি পৌঁছয়নি, কিন্তু কিছু পাইনি স্যার। দীপক তার বউ নিতার সাথে এই 3 দিনের মধ্যে একটাও কথা বলেনি। না তার 6 বছরের একমাত্র মেয়ে মুক্তির সাথে কথা হয়েছে। এটা অদ্ভুত না? হ্যাঁ স্যার, অদ্ভুত তো বটেই। স্যার, ভারতীর ফোন রেকর্ডসেও একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? অঙ্কিত মাথুর। কে এই অঙ্কিত মাথুর? ভারতীর হবু বর, ভারতীর সাথে বিয়ে হতে চলেছিল। অঙ্কিত আর ভারতীর 3 মাস আগে পাকা কথা হয়েছিল, সেপ্টেম্বরে। এটা কি লাভ ম্যারেজ হয়েছিল? আগে না, আমাদের এখানে এসব কিছু হয় না। স্যার, সেপ্টেম্বরে যখন আশীর্বাদ হয় তখন থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দিনে কখনো কখনো 3-4 বার, তারপর 7-8 বার, তারপর 20-25টা কল, তারপর রাত দিন কথা হতো। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহের পরে নো কল স্যার। অদ্ভুত। এক বোনের বাগদত্তা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফোন করা বন্ধ করে দেয়, আর দ্বিতীয় জনের স্বামী 13 ডিসেম্বর থেকে ফোন করা বন্ধ করে দেয়। আর তারপর 2 বোন মার্ডার হয়ে যায়। এটা ঠিক, এই 2 জনের মার্ডার অনেক কিছু চিন্তা ভাবনা করে করা হয়েছে। কেউ তো আছে যার এই 2 বোনের সাথে এমন শত্রুতা ছিল যে এই 2 বোনকে পৃথিবী থেকে সারা জীবনের মতন সরিয়ে দিল। কিন্তু স্যার, একটা 6-7 বছরের বাচ্চার সাথে কারোর কি শত্রুতা থাকতে পারে? খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা, খবরের কাগজেও আমাদের চোখে পড়লো না। আমিও বিয়ের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, খবরের কাগজ দেখাই হয়নি। মুক্তির ব্যাপারে কিছু জানতে পারলেন? স্যার, আপনি কি বলতে চাইছেন? আপনি বলছেন আমি ইচ্ছে করেই আমার স্ত্রী নিতাকে ফোন করিনি? আজ্ঞে, কেননা 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে একবারও ফোন করেননি। জানতে পারি কেন? স্যার, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়ই। স্ত্রী বাপের বাড়ি গেলে স্বামী তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়,
আমিও বিজি ছিলাম। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্যার। এখন আমাদের কনফারেন্স চলছে, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। আমার নিঃশ্বাস ফেলার সময় নেই। আর ওদিকে নিতাও বিয়ে বাড়িতে ব্যস্ত ছিল। আর আপনারা আমাকে এমনভাবে জিজ্ঞেস করছেন যেন আপনারা আপনার স্ত্রীকে দিনে 6-7 বার ফোন করেন। কোনো সময় তো একবারও ফোন করতে পারি না, আর ফোন করা তো দূরের কথা, কোনো সময় তো 6-7 দিন বাড়িতেই ফিরতে পারি না। কিন্তু আমাদের বাড়িতে কি হচ্ছে সেটা আমরা সব জানি। কিন্তু আপনি, দীপক মিশ্র, আপনার ঘর ভেঙে গেছে, আপনার স্ত্রী খুন হয়েছেন, আপনার শালী খুন হয়েছেন, আপনার 6 বছরের নিষ্পাপ শিশু গায়েব। তো আপনি আমার মুখ থেকে কি বের করাতে চান স্যার? আপনি এটাই বলতে চাইছেন যে আমি নিতা আর ভারতীকে খুন করেছি? আমি এটা জিজ্ঞাসা করতে চাইছি যে খুনটা কিভাবে করলেন। আমার মেয়েকে খুঁজে বের করার বদলে আপনি এরকম ফালতু প্রশ্ন করছেন আমাকে। আপনার কি মনে হয় যে আমার স্ত্রীকে আমি খুন করেছি? আমার নিজের বাচ্চাটাকে আমি গায়েব করে দিয়েছি? প্রত্যেকটা ফটো খুব মন দিয়ে দেখ রফিক। সকলের ঠিকুচি কুষ্টি চাই আমার। একটু সময় দিন সাইয়েদ সাহেব। সময়ের সাথে আমরা লড়াই করছি রফিক মিয়া। এই এর আর এর মেয়ে 6 বছরের মুক্তি যেদিন খুন হয়েছে সেদিন থেকে গায়েব। বাচ্চাটার খোঁজ খুব ভালো করে করিস রফিক, জীবন আর মৃত্যুর প্রশ্ন। জান লড়িয়ে দেবো সাহেব, বাকি উপরওয়ালার ইচ্ছা। সৈয়দ, আমরা অনেকবার দেখেছি যে নিজের আত্মীয়কেই অনেকে খুন করে ফেলে। কিন্তু স্যার এখানে তো অনেক সম্পর্ক। হতে পারে নিতার কোনো অ্যাফেয়ার ছিল যেটার ব্যাপারে দীপক জেনে ফেলেছিল, আর এটাও হতে পারে দীপকের কোনো অ্যাফেয়ার ছিল আর সেটা নিতা জেনে ফেলেছিল। তার জন্য দীপক 2 বোনকেই খুন করে ফেলে। স্যার নিতাকে মারলো, কিন্তু ভারতী আর ওই বাচ্চা মেয়েটাকে মারলো কেন? কোলাটারাল ড্যামেজ। হয়তো দুজনকে মারা জরুরি হয়ে পড়ে। হতে পারে ভারতীর কোনো অ্যাফেয়ার। অবশ্যই হতে পারে স্যার, তৃতীয় কারোর অ্যাফেয়ারও থাকতে পারে। হতে পারে সতীশের। হতে পারে 2 বোন মিলে ওই মেয়েটাকে বাতিল করে দেয় আর সতীশ এই কাজটা করে। দেখা যাক আমাদের সোর্সরা কি খবর আনে। অথবা স্যার অঙ্কিতের কোনো অ্যাফেয়ার। সৈয়দ, এটাও তো হতে পারে তিওয়ারি আর মিশ্র পরিবারের মধ্যে কোনো রহস্য আছে। এমন কোনো রহস্য যার জন্য খুন হওয়ার পরেও কেউ বডি ক্লেম করতে সামনে আসেনি, না শনাক্ত করতে। পসিবিলিটিস অনেক সৈয়দ। আমাদের শুধু একটা সূত্র চাই, একটা সলিড সূত্র। স্যার, আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমরা তো সেটাই জানতে চাই, তুমি কি জানো না আর কেন জানো না। আমি খারাপ খবরটা শুনেছি। আজ সকালে কলকাতা থেকে ফিরেছি। কে করতে পারে এটা সতীশ? পুলিশ খুঁজছে রে ভাই, কিন্তু আমরা সবাই মুক্তির চিন্তা করছি। ওকে এখনো খুঁজেই পাওয়া যায়নি। মুক্তি আর নিতা লাশ পাওয়া গেছে তাও 1 সপ্তাহ হয়ে গেছে। যত সময় কাটছিল ততই মুক্তিকে নিয়ে আশাও কমে আসছিল। কোথায় ছিল মুক্তি? এই মার্ডারের রহস্য কি ছিল? ছেলের বাড়িতেও অনেক কাজ থাকে স্যার, অনেক নিয়ম থাকে, আপনি তো জানেন। জানি তো। আর আমরা এটাও জানি যে সেপ্টেম্বরের আশীর্বাদ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার আর আপনার হবু বউ ভারতীর মধ্যে ফোনের মধ্যে অনেক কথাবার্তা হয়েছিল। সেটাকে ভালোবাসা বলে স্যার। তাহলে আপনার এই ভালোবাসা হঠাৎ কি করে উবে গেল? 17ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত আমরা আপনার ভালোবাসার ছবি সমস্ত নিউজ পেপারে ছাপিয়েছিলাম। আপনি দেখেছেন? খবর পেয়ে চুপচাপ থাকার মানেটা কি জানেন? এটাকে বলে সন্দেহ। স্যার, আপনি আমার উপর সন্দেহ করছেন? আমরা তিওয়ারি, মিশ্র এবং মাথুর 3টে পরিবারকেই সন্দেহ করছি। এরা সবকটাই সন্দেহভাজন। আর এদিকে আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। ভারতীর মা বাবাকে দেখেছেন আপনি? কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে ওনারা। আর দীপকদের ব্যাপারে ভেবেছেন? ওনার মেয়ে নিখোঁজ। তারও কি খুন হয়েছে? স্যার, এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? তাহলে কাকে বলবো বলুন? কাকে বলবো? নাম বলুন, তার কাছে জিজ্ঞাসা করবো। আমি কিছু জানি না স্যার, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি যে আমার ভালোবাসা মারা গেছে। মারা যায়নি, মেরে ফেলা হয়েছে। মিস্টার অঙ্কিত মাথুর মারা হয়েছে।
হ্যাঁ ভাই দীপক, তোর ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করছিল। কি জিজ্ঞেস করছিল? সেটা জানি না, কিন্তু ওই যে পিয়ন আছে না, ওর সাথে অনেক কথা বলছিল। পুলিশের লোক ছিল? না, দেখে তো পুলিশ বলে মনে হলো না। সতীশ বলছিল যে পুলিশ মুক্তিকে অনেক খুঁজেছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। কারণ আমাদের সাথে এত বড় শত্রুতা কি করে হতে পারে? কে বদলা নিচ্ছে আমাদের উপর, আর কেন নিচ্ছে বলো? সাহেব, বাচ্চাটার ব্যাপারে কোনো গুড নিউজ নেই। যা নিউজে আছে শোনা। আমি জানি কোনো খবর ছাড়া তুই এখানে আসিসনি। সাহেব, 1.5 বছর আগে মেয়েটা পালিয়েছিল স্যার। কোনটা? সেটাই যেটার বিয়ে হওয়ার কথা ছিল, ভারতী। 1.5 বছর আগে পালিয়েছিল। কার সাথে? সেটা এখনো জানতে পারিনি সাহেব। এসব কথা অনেক করে চাপা হয়েছিল স্যার, কিন্তু কথায় আছে না যে রহস্য লাভার মতো হয়, যত চেপে রাখবে তত বেশি বেরিয়ে আসবে। এবার তুই খোলো রফিক, আর বল। সাহেব, এই যে ছেলেটা আছে অঙ্কিত, ভারতীর সঙ্গে এর আশীর্বাদ 3 মাস আগে হয়েছিল, কিন্তু সম্পর্ক খুব পুরনো। তার মানেটা এই যে ভারতীর আশীর্বাদ অঙ্কিতের সাথে হবার কথা অনেক আগেই হয়েছিল, কিন্তু 1.5 বছর আগে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যায়, তারপর ফিরেও আসে। তার 1 বছর পরে অঙ্কিতের সঙ্গে আশীর্বাদ হয়। বাড়ি থেকে পালিয়েছিল বুঝেছিলাম, কিন্তু ফিরেও আসলো। গল্পটা এই পালানো আর ফিরে আসার মাঝখানে আছে স্যার, আর বাড়ির লোক নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। ওটা অনেক পুরনো কথা। খুব বেশি পুরনো নয় তিওয়ারি বাবু, মাত্র 1.5 বছর পুরনো। কিন্তু প্রশ্নটা হলো আপনি কেন আমাদের কাছ থেকে লুকিয়েছেন? ওকে, এই ব্যাপারে পরেই কথা বলবো। আগে আপনি এটা বলুন, আপনার মেয়ে ভারতী বাড়ি ছেড়ে কার সাথে পালিয়েছিল? মা, ও এসেছে। কি হয়েছে জামাই? মা, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, এখানেই থাকবে এবার থেকে। সব ঠিক আছে তো? তোকে কিছু বলেছে নাকি? কিছু বলা শোনার সম্পর্ক কোথায় আমাদের মধ্যে? কে ছিল সেই ব্যক্তি? নরেশ প্রসাদ। আপনার মেয়ে ভারতী এই নরেশ প্রসাদের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছিল, তারপর এমন হঠাৎ কি হলো যে ও বাড়িতে আবার ফিরে এলো? স্যার, আমাদের পরিবার আর মুকেশ কাকার পরিবারের সাথে ভালো সম্পর্ক। আমি জানতাম যে ভারতী নরেশের সাথে পালিয়ে গেছিল। এটা কি অঙ্কিত জানতো? অঙ্কিতের কথা জানি না, তবে ভারতী নিশ্চয়ই ওকে কিছু বলেছে। এত কিছু ঘটনা যখন ঘটেছে তখন নিশ্চয়ই বলেছে। তার মানে অঙ্কিত জানতো? হ্যাঁ স্যার, হয়তো ও জানে। আচ্ছা, নিতার স্বামী দীপক, এও কি জানতো? ও তো বাড়ির লোক স্যার, এসব ব্যাপার তো আর লুকোনো যায় না। তিওয়ারি বাবু, আপনার 2 মেয়ে একদম চুপ হয়ে গেছে, চিরকালের জন্য চুপ হয়ে গেছে, কিন্তু তার খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য এখন আপনার চুপ থাকার কোনো মানে হয় না। বলুন, যদি কিছু বলেন তাহলে আপনার নাতনি মুক্তিকে খুঁজে পাবো। বলুন, আপনার মেয়ে ওই নরেশ প্রসাদকে ছেড়ে বাড়ি ফিরে কেন এলো? বলো না ওনাদের। আমরা ওকে রাজি করিয়েছিলাম। ভারতীকে বলেছিলাম যে নরেশ ওর যোগ্য নয়। ওর ভুল বুঝতে পেরেছিল, তারপরও বাড়ি ফিরে এসেছিল। আপনার কাছে ওই নরেশ প্রসাদের কোনো ছবি আছে?
তার বাড়ির অ্যাড্রেস জানেন আপনি? না। ওর ব্যাপারে আসলে আমার একটা বন্ধু আছে সাহিল, ওই নরেশকে দোকানে নিয়ে এসেছিল। নরেশ প্রসাদ আপনার বন্ধু ছিল? বন্ধু তো বলবো না স্যার, চেনাশোনা ছিল। ও কাজের খোঁজ করছিল, তাই সতীশের কাছে নিয়ে আসি। ভাই এটা খুব দায়িত্বের কাজ, মানে একবার আমি ক্লায়েন্টকে কথা দিয়ে দিই যে মাল আসছে, যাতে পৃথিবীতে ওলট পালট হলেও আমরা কাঠ পৌঁছিয়েই দিই। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাজ খুব পরিষ্কার। আপনি একবার বুঝিয়ে দিয়েছেন, ব্যাস আমি বুঝে গেছি। এই নরেশ প্রসাদ আপনার বোন ভারতীকে কবে আর কোথায় দেখেছিল? নরেশ হিসাব টিসাব করতে বাড়িতেও আসতো। আর ভারতী দিদির সঙ্গে ওর অ্যাফেয়ার কবে থেকে শুরু সেটা আমি একদম বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ অ্যাফেয়ার হয়েছিলই। আর দিদি পালিয়েও গেছিল ওর সঙ্গে। এখন কোথায় ও? 1-1.5 বছর তো স্যার ওর মুখও দেখিনি। আপনি কি জানি কোথায় আছে? স্যার আমি জানি ও কোথায় আছে। কোথায় আছে? স্যার ভারতী দিদি যখন বাড়ি ফিরে এসেছিল, তখন নরেশ জেপি বল বিয়ারিং, ওই যে লরেনবাগে, ওখানে ওয়াচম্যানের কাজ করতো। নরেশ প্রসাদ এখানে কাজ করে? হ্যাঁ স্যার, এখানেই করে, কিন্তু অনেক দিন ধরে কাজে আসছে না। কেন? আপনি এই কথাটা আমাদের সিকিউরিটি এজেন্সির সুপারভাইজারকে জিজ্ঞেস করলে ভালো হয়। এজেন্সির নাম আর ঠিকানা বলুন, এক্সাক্ট ডেট বলতে পারবেন? হ্যাঁ স্যার, 1 মিনিট। নরেশ প্রসাদ, নরেশ প্রসাদ, হ্যাঁ স্যার, নরেশ প্রসাদ 17ই ডিসেম্বরের পরে আর কাজে আসেনি। 17ই ডিসেম্বরের সকালে আমরা নিতা আর ভারতীর বডি ফহিমনগর নালার পাশে পাই। এই নরেশ প্রসাদের ফটো তো হবে আপনার কাছে? হ্যাঁ স্যার আছে, 1 মিনিট। এই যে স্যার, এই যে অ্যাড্রেসটা লেখা আছে এখানে, এটা আসল? এটার ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন আপনি? হ্যাঁ স্যার, নরেশ প্রসাদ এই বাড়িতে ভাড়াতে থাকতো, আমি নিজে গেছি ওর বাড়িতে। আর এই মোবাইল নাম্বার ওরই তো? স্যার মোবাইল নাম্বারটা তো ওরই, কিন্তু আমার ডাউট যে ওটা কাজ করছে কিনা। কেন? কারণ অনেক দিন ধরেই নরেশ প্রসাদ ফোন ইউজই করেনি। এখানেই থাকতে সাহেব, 10-12 দিন হয়ে গেল বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। মানে 17ই ডিসেম্বর থেকে? হ্যাঁ হতে পারে, কিন্তু তারিখটা আমি বলতে পারবো না সাহেব। আচ্ছা, এখানে কবে থেকে আছে ও? ওর বিয়ের পর প্রায় 1.5 বছর হয়ে গেছে। ওর বউয়ের নাম রাখি। এখন কোথায় পাওয়া যাবে ওকে? আমি কি করে জানবো সাহেব, কিন্তু হ্যাঁ নরেশের বাবা মা বাইরিয়া গ্রামে থাকে। আর রাখি? আমি জানি না সাহেব। 17 ডিসেম্বর থেকে নরেশ প্রসাদ কাজে আসেনি, আর 17 ডিসেম্বর সকালে আমরা নিতা আর ভারতীর লাশ ফহিমনগর নালায় পাই। এতে সন্দেহের কোনো কারণই নেই। তুলে আনো এই নরেশ প্রসাদকে। স্যার মোবাইল ব্যবহার করে না, বেহেড়িয়া গ্রামে ওর মা বাবা থাকে, সেখানেই যাচ্ছি। সৈয়দ পুরো তৈরি হয়ে যেও, আমার যে কোনো উপায়ে এই ছেলেটাকে চাই। স্যার কিন্তু একটা কথা ভাবছিলাম স্যার। বলো। স্যার এই ছেলেটা বিবাহিত, 1.5 বছর হয়ে গেছে বিয়ের। তার মানে অ্যাফেয়ার ছিল এটা ঠিক, কিন্তু হঠাৎ করে বাচ্চা গায়েব, দুটো মার্ডার। সৈয়দ হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি এর মধ্যে জড়িত ছিল, আর এটাও হতে পারে কেউ নরেশকে ব্যবহার করেছিল। আবার এটাও হতে পারে যে এই সব কিছু নরেশ প্রসাদ নিজেই করেছে। কিন্তু এখন যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর এখন নরেশ প্রসাদ আমাদের দেবে। মুক্তির ব্যাপারে ওরা কিছু বলেছে? না জামাইবাবু, পুলিশ নরেশকে সন্দেহ করছে। নরেশের সঙ্গে আমার মুক্তির কি শত্রুতা? জামাইবাবু আমরা সবাই, এমনকি পুলিশের লোকেরাও এটা নিয়ে চিন্তায় রয়েছে। বাবা, আশীর্বাদের পরেও কি ভারতী আর নরেশ দেখা করত? অঙ্কিত, আমি তোমার সঙ্গে কথা বলছি, উত্তর দাও। আমি জানি না বাবা, ভারতী আমার কাছে ওর ব্যাপারে কোনোদিন কোনো কথাই বলেন। মা, তুই এটা ঠিক করিসনি। নিজের মা, বাবা, ভাই, বোন সবাইকে দুঃখ দিয়ে
আচ্ছা, নরেশ আর ভারতীর মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছিল তো? হ্যাঁ তাই তো, ভারতী খুব খুশি ছিল অঙ্কিতের সাথে বিয়ে করার জন্য। আর অঙ্কিত? কি? অঙ্কিত অন্য কিছু জেনে ফেলেনি তো, যেটা আমরা জানি না? ভারতীর অতীতের এক প্রেমিক এবার ভারতী আর তার দিদি নিতার খুনের মুখ্য সন্দেহভাজন হয়ে উঠেছিল। আর সেই সঙ্গেই 6 বছরের মুক্তি উধাও হওয়ার পিছনেও তাকেই সন্দেহ করা হচ্ছিল। কিন্তু এই অ্যাফেয়ার 1.5 বছরের পুরনো ছিল, কিন্তু এই প্রেম কাহিনীর আরেকটি কিস্তি এখনো প্রকাশ হওয়া বাকি ছিল। ভারতী আর নরেশের মধ্যে কি হয়েছিল? ভারতী নরেশকে ছেড়ে ফিরে কেন এসেছিল? আর সে অঙ্কিতকে বিয়ে করতে রাজি কেন হয়েছিল? ভারতী আর তার দিদি নিতার হত্যাকাণ্ড একটা রহস্যের চাদরে মোড়া ছিল, আর সেই সঙ্গে লুকোনো ছিল ছোট্ট শিশু মুক্তির নিরুদ্দেশ হওয়া রহস্য। কোথায় আছে মুক্তি? কেমন আছে? আদৌ আছে নাকি নেই? কিন্তু পুলিশ আভাস পেয়ে গিয়েছিল যে এটা অতীতের কোনো ঘটনার জের ছিল, যা বর্তমানে ভয়ঙ্কর রূপে ফিরে এসেছিল। এবার এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ডাবল মার্ডার আর মিসিং মেয়েটির বর্তমানের কেস কেবলমাত্র অতীতের সাহায্যে সমাধান করা যাবে। নরেশ প্রসাদী কি খুনি ছিল, নাকি অন্য কেউ যে নরেশকে বলির পাঠা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল? ভারতের অতীতের গল্প আর বর্তমানে পুলিশের মুক্তিকে খুঁজে পাওয়ার গল্প আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।